Hello students, welcome to my channel Ganitax. কিছু পার্সোনাল এবং কিছু শারীরিক কারণে আমি বেশ কয়েকটা দিন অনলাইনে আসতে পারিনি। তার জন্য আমি বিশেষভাবে দুঃখিত তোমাদের কাছে। বাট সব রকম এখন মোটামুটি কেটে গেছে, আর কোনো অসুবিধা নেই। আমরা এবার থেকে রেগুলার ক্লাস করব। তো আমি তোমাদের আগেও বলেছি যে মেইনলি আমরা করব কি, বিসিএস রিলেটেড ম্যাথস, স্টাফ সিলেকশন রিলেটেড ম্যাথ। তো কিছু পার্সোনাল কারণ যার জন্য আমি ভিডিওতে আসতে পারিনি, আমি ক্লাস করাতে পারিনি, এবং যার জন্যে এনটিপিসির ডেট ঘোষণা হয়ে যাওয়ার পরেও আমি এনটিপিসির ক্লাস সেরকমভাবে করাতে পারিনি। তবে আমি চেষ্টা করব যে তোমাদের কিছু প্র্যাকটিস সেট প্রোভাইড করার এনটিপিসির জন্য, যাতে করে তোমাদের একটু কাজে লাগতে পারি। তো আজকে আমরা পার্সেন্টেজ নিয়ে শুরু করব। পার্সেন্টেজ টপিকটা দেখব, ইম্পর্টেন্ট একটা টপিক। এবং আজকের পর থেকে আমাদের প্রত্যেকটা টপিকের উপর রেগুলার ক্লাস হবে, যেটা আমি তোমাদের বলে থাকি। তো দেরি না করে আমরা শুরু করছি। আজকে আমাদের টপিক পার্সেন্টেজ। এবং অবশ্যই আমার ক্লাসকে ফলো করার জন্য এবং টপিক ওয়াইজ ক্লাস করার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে তোমরা প্রথমেই আমার ক্লাসের ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাও। ঠিক আছে? তাহলে দেরি না করে আমরা শুরু করি পার্সেন্টেজ। ঠিক আছে? তো বেসিক্যালি পার্সেন্টেজ মানে আমরা কি বুঝি? পার্সেন্টেজ মানে আমরা বুঝি যে আউট অফ 100। সোজা কথা, পার্সেন্টেজ মানে আমরা কি বুঝি? আউট অফ 100 মানে 100-র মধ্যে কত। 100-র মধ্যে কত? যেমন ধরো আমি বললাম 40% পাস করছে, সাপোজ 40% পাস করছে, তাহলে আমরা কি বলবো না, আউট অফ 100 আমরা এরকম ভাবে বলি, আউট অফ 100 স্টুডেন্টস পাস করছে 40 স্টুডেন্টস, এরকম ভাবে বলি। তাহলে বেসিক্যালি পার্সেন্টেজকে আমরা কিভাবে লিখি? 40% মানে 100-র মধ্যে কত, তাই তো? 40% মানে আমরা কি লিখি? 100-র মধ্যে 40। তাহলে 100-র মধ্যে, তাহলে 100টা আমরা সবসময় কত লিখি? কোথায় লিখি? নিচে লিখি। তাহলে পার্সেন্ট মানে আমরা সবসময় কি বুঝি না, ডিভাইডেড বাই 100। সবসময় 100-র মধ্যে কত, ডিভাইডেড বাই 100। তো আমরা পার্সেন্টেজের অঙ্ক করার জন্য কি করব? ক্যালকুলেশনকে সহজ করার জন্য আমরা কি করব না, পার্সেন্টেজ গুলোকে ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। পার্সেন্টেজ গুলোকে আমরা কি করব না, ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। ফ্র্যাকশন মিন্স না, পার্সেন্টেজ যেটা থাকবে সেটাকে আমরা ডিভাইডেড বাই 100 করে দেবো। যেমন 40%, তাহলে 40% এর ফ্র্যাকশন পার্ট আমরা কত বলবো? 2/5। ঠিক আছে? যেমন ধরো বললাম 25%, তাহলে 25% এর ফ্র্যাকশন পার্ট কত বলবো? 1/4। কেন? 25% মানে বাই 100। তাহলে এইগুলো করতে করতে আমাদের রপ্ত হয়ে যাবে। ঠিক আছে? যেমন ধরো আমি বললাম 25% ইনক্রিজ, তাহলে 25% ইনক্রিজ, বেসিক্যালি ইনক্রিজ মানে আমরা কি বলি না, 100-র মধ্যে 25 বাড়ছে। তাহলে বেড়ে কত হলো? 125। কতর মধ্যে বেড়েছে? 100-র মধ্যে, তাই তো? বাট ডিক্রিজ মানে আমরা কি বুঝি না, 100 থেকে মাইনাস করে দিই। 25% ডিক্রিজ মানে কি বলবো? 100-র মধ্যে 25 কমছে, মানে 75/100। তাহলে বেসিক্যালি আমরা কি বুঝি? ইনক্রিজ মানে 100-র সাথে যোগ করি, আর ডিক্রিজ মানে 100 থেকে বিয়োগ করি। এবার 25% ইনক্রিজ, এগুলোকে আমরা ফ্র্যাকশনে কিভাবে লিখবো? তাহলে 25% এর ফ্র্যাকশন পার্ট আমরা কত লিখলাম? 1/4। কি আছে? ইনক্রিজ। তাহলে আমরা কি বলবো? 4-এর মধ্যে 1 বাড়ছে, 4-এর মধ্যে 1 বাড়ছে। তাহলে 4-এর মধ্যে 1 বেড়ে কত হলো? 5। কতর মধ্যে বেড়েছে? 4-এর মধ্যে।
তাহলে 25% ইনক্রিজ, এটার ফ্র্যাকশন পার্ট আমরা কি লিখি 5/4। দেখো এটাকে যদি আমরা কাটাকুটি করি 25 5 125, 25 4 100। তোমরা বলবে যে স্যার কি দরকার ফ্র্যাকশনে লেখা, 25% ইনক্রিজ 125/100 লিখে দিই না, অসুবিধা কি আছে? না, কোনো অসুবিধা নেই। অসুবিধাটা কোথায়? এইখানে। ধর আমি বললাম 16.23% ডিক্রিজ। এখন তোমরা যারা রেগুলার পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু একটা জিনিস নোটিস করবে যে এখন অঙ্কে পার্সেন্টেজ গুলো ম্যাক্সিমাম কি দিয়ে দিচ্ছে, ফ্র্যাকশনের পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে। ফ্র্যাকশনের পার্সেন্টেজ এত পার্সেন্ট ডিক্রিজ। তাহলে এবার তুমি কি 100 মাইনাস 50-এর 3 লিখবে, বাই 100 লিখবে? এত খাটার সময় নেই। 16.23% ফ্র্যাকশন পার্ট 1/6। কেন? 50-এর 3, 16.23 মানে 50-এর 3। পার্সেন্টেজের জন্য নিচে 100। সবসময় পার্সেন্টেজ মানে কি বললাম, 100 দিয়ে ডিভাইড করব। তাহলে পার্সেন্টেজের জন্য নিচে 100, 50 দুগুণে 100, 1/6, তাই না? তাহলে কি আছে, 1/6 ডিক্রিজ করছে। কি বলবো, 6-এর মধ্যে 1 কমছে, 6-এর মধ্যে 1 কমছে, কমে কত হলো 5। কতর মধ্যে কমেছে, 6-এর মধ্যে। বোঝাতে পারলাম কোথায় পার্সেন্টেজকে ফ্র্যাকশনে লেখার উপকারিতা? না, আমরা যদি ফ্র্যাকশনে কনভার্ট করে নিই খুব সহজে আমরা ক্যালকুলেশনটা করে নিতে পারবো। আমরা অঙ্ক দেখব, তার আগে আমি চাই তোমরা এই পার্সেন্টেজ, ফ্র্যাকশন এগুলোর সাথে একটু হ্যাবিচুয়েটেড হয়ে যাও। ধরো আমি বললাম 33.13% ডিক্রিজ। তাহলে 33.13% ফ্র্যাকশন পার্ট 1/3। কেন? 33.13 মানে কত, 100/3 বাই 100, পার্সেন্টেজ বাই 100, 100 দিয়ে ভাগ, 100 100 কেটে গেল মানে 1/3। তাহলে ডিক্রিজ বলেছে, 3-এর মধ্যে 1 কমছে মানে 2/3, 3-এর মধ্যে 1 কমছে মানে 2/3। ঠিক আছে, এটার কার্যকারিতাটা কোথায়? না, ধরো তুমি কোথাও একটা ক্যালকুলেশন করছো, ধরো রইল 16.23% অফ 300। সাপোজ 16.23% অফ 300। তাহলে 50-এর 3 নিচে 100, কাটাকুটি আমার কোনো দরকার নেই, মুখে মুখে 16.23% অফ 300 মানে কত বলে দেবো, 50। কেন? 16.23 মানে কত, ফ্র্যাকশন পার্ট 1/6, 1/6 ইন্টু 300, 5 6 30, 50। তাহলে আমরা আগের ক্লাসে রেশিও দেখেছি, এখন আমরা দেখছি পার্সেন্টেজ। আমি তোমাদের কথা দিচ্ছি, রেশিও আর পার্সেন্টেজ এই দুটোকে মিক্স আপ করে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক হয়ে যাবে, প্রত্যেকটা টপিকের অঙ্ক আমরা করে দেবো। আমরা কোনো শর্টকাট ফর্মুলা মুখস্থ করতে যাব না, এক্স ওয়াই জেড হেনা তেনা, এই দেখো এই প্রবলেম থাকলে এই ফর্মুলা অ্যাপ্লাই করবে এক্স ওয়াই দিয়ে। আমার অত মনে রাখার সময় না, আমি কত মনে রাখবো? আমাকে সাবজেক্টের জিকে মনে রাখতে হবে, আমাকে ইংলিশ মনে রাখতে হবে, আমাকে কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখতে হবে, আমাকে জিআইয়ের ফর্মুলা মনে রাখতে হবে, আমাকে অঙ্কেরও ফর্মুলা মনে রাখতে হবে। না, আমি এত চাপ দিই না। আমরা জেনারেলটাকে ধরে শর্টকাট করে দেবো, আমরা জেনারেলেই থাকবো, কোনো শর্টকাট অ্যাপ্লাই করব না। হ্যাঁ, তা বলে কি শর্টকাট অ্যাপ্লাই করবো না? অবশ্যই করব, কিন্তু এমন শর্টকাট অ্যাপ্লাই করব যেগুলো আমরা ভুলবো না। আর ম্যাক্সিমাম আমি তোমাদেরকে কি বলেছি, রেশিও দিয়ে সব অঙ্ক হয়ে যায়, পার্সেন্টেজ দিয়ে সব অঙ্ক হয়ে যায়, শুধু আমরা পার্সেন্টেজ আর রেশিওকে এক করে প্রত্যেকটা টপিকে আমরা ব্যবহার করব। তাহলেই তোমরা বুঝতে পারবে যে কত সহজভাবে হয়ে যাচ্ছে, আমাকে কোনো ফর্মুলা মুখস্থ রাখতে হবে না। ঠিক আছে, দেখো কম্পিটিটিভ এক্সামের জন্য আমি বলি কোনো ফর্মুলা মুখস্থ রাখতে হবে না, কোনো ফর্মুলা দেখবে না, শুধু জেনারেল। যার কনসেপ্ট ক্লিয়ার, যার জেনারেল ক্লিয়ার, তার শর্টকাট এক লাইনে মুখে মুখে অঙ্ক হবে। চলো শুরু করি। দেখো প্রথমে আমরা বলেছি সবসময় বেসিক নিয়ে শুরু করব, তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব, তারপর আমরা এক্সাম ওরিয়েন্টেড ক্লাস করব। তাহলে সবার আগে আমি কি বলেছি, সবার আগে আমি বলেছি প্রত্যেকটা টপিকের বেসিক ক্লিয়ার করব, বেসিক ক্লিয়ার করার পর আমি প্রত্যেকটা টপিকের উপর অ্যাডভান্স ক্লাস নিয়ে আসব, তারপর আমি এক্সাম রিলেটেড অঙ্ক করাবো। তো আমি তোমাদেরকে প্রথমে বলেছি কিছু পার্সোনাল কারণে আমি এতদিন ভিডিও করতে পারিনি, বাট এবার থেকে স্টিল রেগুলার তোমরা ক্লাসের আপডেট পাবে, তোমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস পাবে এবং আপকামিং এক্সামের জন্য তোমাদের খুবই কাজে লাগতে চলেছি আমি। এবং
যার জন্য তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই আমার চ্যানেল গণিতাক্সকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে প্রথমেই তোমরা আমার ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাও। চলো, এর নাম্বার ইনক্রিজড বাই 37 হোল 1/2%। তাহলে 37 হোল 1/2%, 37 গুণে 1 এর 2%, কি বলেছে? ইনক্রিজ। তাহলে 37 গুণে 1 এর 2%, তাহলে এটা ফ্র্যাকশন পার্ট। দেখো মুখে মুখে হবে 75 এর 2, 75 এর 2 নিচে 100, 3 25 75, 4 25 100, মানে এটা ফ্র্যাকশন পার্ট কত? 3 এর 8। আমি বলেছি একটা দুটো অঙ্কে দেখাবো। তাহলে 37 গুণে 1 এর 2% মানে 75 এর 2%। তাহলে পার্সেন্টেজের জন্য 100 দিয়ে ভাগ করব, 25 3 75, 4 25 100, 3 এর 8। কি আছে? ইনক্রিজ। তাহলে 8 এর মধ্যে 3 বাড়ছে, 8 এর মধ্যে 3 বাড়ছে, তাহলে 8 এর মধ্যে 3 বেড়ে কত হলো? 11। কতর মধ্যে বেড়েছে? 8 এর মধ্যে। দেখো আমি সবসময় কি বলেছি, নিচে যেটা আমরা লিখি সেটাই আমার সবসময় অরিজিনাল বা অ্যাকচুয়াল হয়। কেন? কারণ 20% মানে 20/100, তার মানে এই 100টা তো সবসময় আমার ইনিশিয়াল ভ্যালু। পার্সেন্টেজে আমরা ইনিশিয়াল বা অ্যাকচুয়াল ভ্যালু বলতে সবসময় কি বুঝি? 100 বুঝি, তাই না? তো সেই জন্যে আমরা ভগ্নাংশের নিচে যেটা পাবো সেটাই আমার সবসময় অরিজিনাল বা ইনিশিয়ালটা হবে, অরিজিনাল বা ইনিশিয়ালটা হবে। অরিজিনাল বা ইনিশিয়ালটা হবে। তাহলে এবার দেখো, তাহলে অরিজিনাল নাম্বারটা 8 বেড়ে হয়েছে কত? 11। অরিজিনাল নাম্বারটা 8 বেড়ে হয়েছে কত? 11। আমাকে অঙ্কে বলে দিয়েছে যে সংখ্যাটা বেড়ে কত হয়েছে? 55। এ নাম্বার ইনক্রিজ বাই 37 হোল 1/2% গিভস 55। 37 পূর্ণ 1 এর 2% বেড়ে কত হয়েছে? 55। তাহলে 8 এর মধ্যে 3 বেড়ে কত হয়েছে? 11। তাহলে আমি কি বলতে পারি? এই 11 ইউনিট মানেই 55। 11 ইউনিট মানেই 55। তাহলে 11 ইউনিট মানে যদি 55 হয়, তাহলে 8 ইউনিট মানে কত হবে? 40। কেন? জাস্ট ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড। 11 ইউনিট মানে 55, 1 ইউনিট মানে কত? 5। 1 ইউনিট মানে 5। তাহলে 11 কে 55 করতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 5 দিয়ে। তাহলে 8 কে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 5 8 40। তাহলে আমার অরিজিনাল নাম্বারটা কত? 40। তো শুধু দেখো পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করে নেবার জন্য আমার অঙ্কটা কত তাড়াতাড়ি এবং কত ইজি ওয়েতে হয়ে যাচ্ছে। তুমি আমাকে বলো, খাতা পেন লাগবে এই অঙ্ক ক্যালকুলেশনের জন্য? লাগবে না, শুধু পার্সেন্টেজকে আমরা ধরে ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। নেক্সট দেখো, a is 20% of c আর b is 25% of c, then what percent is a of b? তাহলে a is 20% of c, তাহলে কি লিখবো? না, a is 20% of c, তার মানে a হচ্ছে 20% মানে 20/100 of c। তাহলে এখান থেকে দেখো a by c কত লিখে দেবো আমরা? 20/100। আচ্ছা, b is 25% of c, তাহলে b is 25% of c, তার মানে b by c কত বলে দেবো? না, 25/100। ঠিক আছে, তাহলে দু ক্ষেত্রেই দেখো c আমার কত? c আমার 100, c আমার 100, তাই না? তাহলে দু ক্ষেত্রেই c 100, a কত? 20, b কত? 25। তাহলে কি বার করতে বলেছে? হোয়াট পার্সেন্টেজ ইজ a অফ b। তার মানে আমাকে b এর সাপেক্ষে এর পার্সেন্টেজ বার করতে বলছে। তার মানে সবসময় মনে রাখবে, এই ইজ কথাটা যার সাথে থাকবে সেটাকে আমরা সবসময় উপরে রাখবো। ঠিক আছে, ইজ কথাটা যার সাথে থাকবে সেটাকে আমরা সবসময় উপরে রাখবো। তাহলে ইজ কথাটা কার সাথে আছে? এর সাথে। তাহলে এটাকে আমরা উপরে রাখবো। তাহলে এ কত? 20, বি কত? 25। যদি সেন্টেন্সটা এরকম থাকতো, হোয়াট পার্সেন্টেজ ইজ বি অফ সি, তাহলে ইজটা কার সাথে তখন? বি এর সাথে। তাহলে তখন কি করব? বিটাকে উপরে রাখবো, এটাকে নিচে রাখবো। তাহলে পার্সেন্টেজ বার করতে বলছে মানে ইনটু 100। তাহলে 25 4 100, 4 20 80, 80%। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 80%। ঠিক আছে, নেক্সট এগুলো ছোট ছোট অঙ্ক যেগুলো বিশেষ প্রিলিমসে খুব আসে। দেখো কি বলছে,
A's salary is 25% higher than B's salary. A's salary is 25% higher than B's salary. তাহলে 25% ফ্র্যাকশন পার্ট 1/4, ফ্র্যাকশন পার্ট 1/4, তাহলে কি বলবো 4 এর মধ্যে 1 বাড়ছে, কেন হায়ার বলেছে, 4 এর মধ্যে 1 বাড়ছে, বেড়ে কত হলো 5, কতর মধ্যে বেড়েছে 4 এর মধ্যে, ঠিক আছে, তাহলে 4 এর মধ্যে 1 বাড়ছে, বেড়ে কত হলো 5, কতর মধ্যে বেড়েছে 4 এর মধ্যে। এবার দেখো আমি এ আর বি এর স্যালারি রেশিওটা তৈরি করছি, তাহলে এ আর বি এর স্যালারি রেশিওটা তৈরি করে নিচ্ছি। কার স্যালারি বেশি বলেছে, এর স্যালারি ইজ 25% হায়ার দেন বি স্যালারি, এর স্যালারি বেশি বি এর থেকে, তার মানে এর স্যালারিটা আমার 5 হবে, বি এর স্যালারিটা আমার 4 হবে, এর স্যালারিটা 5 হবে, বি এর স্যালারিটা 4 হবে। এবার বলছে হাউ মাচ পার্সেন্ট ইজ বি স্যালারি লোয়ার দেন এর স্যালারি, তাহলে বলছে বি এর স্যালারি এর থেকে কত পার্সেন্ট কম, বি এর স্যালারি এর থেকে কত পার্সেন্ট কম, তাহলে আমাকে বলো বি এর স্যালারি যখন 4 তখন এর স্যালারি কত 5, তাহলে বি এর স্যালারি এর থেকে কত কম, তাহলে আমি যদি এখানে লিখি দেখো বি স্যালারি লেস বাই, বি স্যালারি লেস বাই, বি এর স্যালারি কম কার থেকে, এর থেকে, কত কম 1 কম, তাহলে এবার দেখো তাহলে বি এর স্যালারি কত পার্সেন্ট কম আমাকে সেটাই বার করতে বলেছে, তাহলে বি এর স্যালারি কত কম 1 কম, কার মধ্যে, কার সাপেক্ষে, এর মধ্যে কত কম, এর থেকে কত কম, তাহলে এর স্যালারি কত 5, তাহলে 5 এর মধ্যে 1 কমেই তো বি এর স্যালারি পাচ্ছি, 5 এর মধ্যে 1 কমেই বি এর স্যালারি পাচ্ছি, তাহলে কত পার্সেন্ট কম না ইনটু 100, 5 গুণে 100, তাহলে 20% কম। বোঝাতে পারলাম? তাহলে নিচে 5 লিখলাম কেন, 4 লিখলাম না কেন, কারণ আমাকে এর স্যালারি রেসপেক্টে বার করতে বলেছে, এর স্যালারির মধ্যে বি এর স্যালারি কত কম, তাহলে এর স্যালারি 5, 5 এর মধ্যে বি এর স্যালারি 1 কম, কারণ 5 থেকে 1 কমেই আমি বি এর স্যালারি পাচ্ছি 4, তাহলে 5 এর মধ্যে 1 কম, এর স্যালারি 5, তাহলে এর স্যালারি থেকে বি এর স্যালারি কম কত 1, কার থেকে, এর থেকে, কার মধ্যে, এর মধ্যে, এর স্যালারি কত 5, 5 এর মধ্যে 1 কম, 1/5 ইনটু 100 মানে 20% কম। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। দেখো, if the price of tea increased by 20%, by how much percent must be consumption of tea be diminished so as not to increase the expenditure? তাহলে এক্সপেন্ডিচার যদি আমি না বাড়াই, তাহলে কনজাম্পশন, কনজাম্পশন মানে আমরা কি বুঝি, ব্যবহার বা পরিমাণ, তাহলে চায়ের দাম 20% বেড়ে যাবার জন্য পরিমাণ, চায়ের ব্যবহারটা আমাকে কত পার্সেন্ট কমাতে হবে যাতে করে আমার এক্সপেন্ডিচারটা কনস্ট্যান্ট থাকবে। আমরা কি জানি যে এক্সপেন্ডিচার যদি কনস্ট্যান্ট থাকে, এক্সপেন্ডিচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে প্রাইস আর কনজাম্পশন কোয়ান্টিটি দুটো কি ইনভার্সলি প্রপোর্শনেট না, ব্যস্তানুপাতিক না, দাম যত বাড়বে আমরা কি করি পরিমাণটাকে কমিয়ে দিই, আর দাম কমলে কি করি পরিমাণ বাড়িয়ে দিই। ধরো তুমি 100 টাকা নিয়ে চা কিনতে গেছো, ঠিক আছে, তুমি দেখলে চায়ের দাম, যে চাটা তুমি কিনতে গেছো সেটা দেখলে আজকে কেজি প্রতি 20 টাকা, তাহলে তুমি 100 টাকায় ক কিলো পাবে না 5 কিলো পাবে। কালকে তুমি 100 টাকা নিয়ে আবার ওই চাটাই কিনতে গেছো, গিয়ে দেখলে ওই চাটার দাম বেড়ে এখন হয়ে গেছে 25 টাকা প্রতি কিলো, তাহলে এবার তুমি 100 টাকায় কত কিলো পাবে না 4 কিলো পাবে। তাহলে দেখো আমার এক্সপেন্ডিচার 100 টাকাটা আমি খরচ করছি, এই 100 টাকাটা আমার কনস্ট্যান্ট, তাহলে একবার যখন 20 টাকা প্রতি কিলো ছিল তখন আমি 5 কেজি পাচ্ছিলাম, আর একবার যখন 25 টাকা প্রতি কিলো হলো তখন আমি 4 কিলো পাচ্ছি। তাহলে আমরা কি দেখলাম যে 100 টাকাটা খরচটা যখন আমার কনস্ট্যান্ট, চায়ের দামটা যখন বেড়ে যাচ্ছে তখন আমরা পরিমাণ কমিয়ে দিচ্ছি। দেখো 20 টাকা থেকে 25 টাকা হয়ে গেল, পরিমাণটা 5 কেজি থেকে 4 কেজি হয়ে গেল। তাহলে আমরা কি জানি এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট থাকলে প্রাইস আর কনজাম্পশন পরিমাণ দুটো ব্যস্তানুপাতিক। তাহলে দেখো 20% এর ফ্র্যাকশন পার্ট 1/5। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখছি, তোমরা বুঝে গেলে লিখবে কেন, মুখে মুখে করবে। প্রাইস রেশিও ইনিশিয়াল ইজ টু প্রেজেন্ট,
প্রাইস রেশিও ইনিশিয়াল ইজ টু প্রেজেন্ট, তাহলে ইনিশিয়াল প্রাইস রেশিও যদি 5 হয়, ইনক্রিজ বলেছে 1 বেড়েছে, তাহলে 1 বেড়ে কত হয়েছে 6। তাহলে প্রাইস রেশিও যদি 5:6 হয়, তাহলে কনজাম্পশন রেশিও, তাহলে কনজাম্পশন রেশিও কত হবে না 6:5। তাহলে প্রাইস রেশিও যদি 5:6 হয়, তাহলে কনজাম্পশন পরিমাণ কি হবে, ব্যস্তানুপাতিক উল্টে যাবে, তো 6:5 হয়ে যাবে। আমরা রেশিও চ্যাপ্টারে দেখেছি। তাহলে দেখো তোমাকে কি বলেছে যে হাউ মাচ পার্সেন্ট মাস্ট বি কনজাম্পশন অফ টি বি ডিমিনিশড। ডিমিনিশড মানে কি, কমিয়ে দেয়া। কনজাম্পশন আবার কত কমবে, তাহলে দেখো কনজাম্পশন আবার এখানে আমি লিখছি ডিক্রিজড বাই, কনজাম্পশন ডিক্রিজড বাই, তাহলে দেখো 6 ছিল 5 হয়েছে, ইনিশিয়াল 6 ছিল, এখন কত হয়েছে 5, তাহলে কত কমেছে 1 কমেছে। কতর মধ্যে বলো, কতর মধ্যে না 6 এর মধ্যে, কারণ 6 থেকে 1 কমেই তো 5 হয়েছে, তাহলে 1 যেটা কমছে সেটা কতর মধ্যে কমেছে 6 এর মধ্যে, তাহলে 6 এর মধ্যে 1 কমেছে, কত পার্সেন্ট না ইনটু 100, তাহলে 2 50 2 3, 50 এর 3, 50 এর 3 মানে আমরা দেখেছি 16.23%। তাহলে দেখো আমি সবসময় বলেছি রেশিও খাঁচাবো, রেশিও তৈরি করব, রেশিও দিয়ে খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, the price of an article is increased by 40%, as a result its sale gets reduced by 10%. What is the effect on revenue collection? ফর্মুলাটা মনে হয় আমার তৈরি করা ছিল, একটু দেখে নিই। দেখো আজ আমি তোমাদের প্রমাণ করিয়ে দেবো যে কোথায় আমাদের জেনারেলটা লাগে, কোথায় আমাদের বেসিকটা লাগে, আর আমি তোমাদের প্রমাণ করব যে শর্টকাট মানে যে সবসময় শর্টকাট সেটা নয়। ঠিক আছে, জেনারেলের থেকে বড় শর্টকাট কিচ্ছু হয় না। দেখো কিছু ফর্মুলা, যখন আমার কোনো ইনক্রিজ বা ডিক্রিজ সাকসেসিভ ওয়েতে হবে, দেখো আমি লিখেছি when increase or decrease in successive way, তাহলে let x% increase and y%, সরি এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, let x% increase and y% increased, দুটোই বাড়ছে। তোমরা সবাই এই ফর্মুলাটার সাথে পরিচিত। যখন দুটো পার্সেন্টেজই বাড়ছে তখন তার ফর্মুলা আমরা কি লিখি না x plus y plus xy by 100, x plus y plus xy by 100। যখন দুটো পার্সেন্টেজই কমছে তখন আমরা কি লিখি minus x minus y plus xy by 100। আর যখন একটা বাড়বে একটা কমবে, x% বাড়ছে y% কমছে, তখন কি লিখি না x minus y minus xy by 100। এটা হচ্ছে ফর্মুলা। কখন, যখন আমরা সাকসেসিভ ওয়েতে কোনো কিছুর পার্সেন্টেজকে বাড়াবো বা কমাবো। যেমন খুব ছোট্ট একটা উদাহরণ, ধরো আমি বললাম একটা জিনিসের দাম প্রথমে 20% বাড়লো, প্রথমে 20% বাড়লো, পরে আবার 10% বাড়লো। তাহলে ধরো আমি বললাম প্রাইসটা ফার্স্টে প্রথমে 20% বাড়লো, এরকম অ্যারো দিয়ে বোঝাচ্ছি, ইনক্রিজ করলো, পরে আবার সেকেন্ড টাইম তোমার আরো 10% বাড়লো। তাহলে প্রাইসটা কত পার্সেন্ট বাড়লো? আমরা কিন্তু অ্যান্সার বলি না 30%। কেন 30% বলি না? কারণ এটা সাকসেসিভ হচ্ছে তো। তাহলে 20% বাড়লো মানে কি? 20% বাড়লো মানে 100-র মধ্যে 20 বাড়ছে, 100-র মধ্যে 20 বাড়ছে, বেড়ে কত হলো 120। এবার যে 10%টা বাড়বে সেটা এই 120-র ওপর বাড়বে, তাহলে 10% বাড়বে মানে 110/100। বোঝা গেল? তাহলে 20% বাড়ছে প্রথমে, মানে 100-র মধ্যে 20 বেড়ে কত হলো 120। তারপর যে 10%টা বাড়ছে সেটা কতর মধ্যে বাড়বে 120-র মধ্যে, তাহলে 120-র মধ্যে আবার 10% বাড়িয়ে দাও, তাহলে পার্সেন্টেজে আমরা কি বলেছি, ইনক্রিজ মানে 100-র সাথে প্লাস, ডিক্রিজ মানে 100-র থেকে মাইনাস। তাহলে 10% ইনক্রিজ, তাই 120-র ওপর 110% আমরা চাপিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা যদি আগের অঙ্কটাতে চলে যাই, তাহলে দেখো কি বলছে, the price of an article is increased by 40%, as a result sales get reduced by 10%। তার মানে একটা বাড়ছে একটা কমছে। ফর্মুলা কি দেখলাম, x minus y minus xy by 100। তাহলে কি বসাবো না 40 minus 10 minus 40 into 10 by 100। তাহলে 0 0 কেটে গেল, 40 থেকে 10 বাদ দিলে 30, 30 থেকে 4 বাদ দিলে 26%। তোমরা বলবে স্যার কি আপনি বললেন, তাহলে
ফর্মুলা দিয়ে তো একদম খুব সহজ হয়ে যাচ্ছে। কত সহজ হয়ে যাচ্ছে, আপনি বলছেন জেনারেল দিয়ে করলে শর্টকাট হবে। দেখবে, দেখো পরীক্ষায় এখন তোমাদেরকে কি বললাম, তোমরা যারা পরীক্ষা দিচ্ছ দেখবে এখন ম্যাক্সিমাম পার্সেন্টেজ গুলো ফ্র্যাকশনে থাকছে। আচ্ছা, এটা আমি বললাম 16.2-3% ইনক্রিজ করছে, এটাকে বললাম সাপোজ 37.1-2% ডিক্রিজ হচ্ছে। কি করবে তুমি তখন? লিখবে 50/3 মাইনাস 75/2 মাইনাস 50/3 ইন্টু 75/2/100। করো তো ক্যালকুলেশন, করো। এবার তখন তুমি কি বলবে? স্যার খুব বড় হয়ে যাচ্ছে, স্যার প্রচন্ড ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে। অথচ কত তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। দেখো দেখো, আমি তোমাদের বারবার বলছি, আমি তোমাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি 1-2 লাইন লিখবো। তোমরা কেন লিখবে? আমরা কি জানি? প্রাইস ইন্টু সেল ইকুয়ালস টু রেভিনিউ। তাহলে প্রাইসটা কত পার্সেন্ট বাড়ছে? আমি বলেছি 16.2-3% বাড়ছে, মানে ফ্র্যাকশন পার্ট কত? 1/6। ফ্র্যাকশন পার্ট কত? 1/6। তার মানে ইনিশিয়াল প্রাইস যদি 6 হয়, বেড়ে কত হয়েছে? 7। রিডিউসড বাই 37.1-2%। 75/2 কত দেখেছি? 1/8, সরি 3/8। 75/2 কত দেখেছি? 3/8। তার মানে কি 8 মধ্যে 3 কমছে, তাহলে ইনিশিয়াল প্রাইস যদি 8 হয়, এখন কত? 3 কমে 5। তাহলে এগুলোকে আমি লিখে রাখলাম ইনিশিয়াল, আর এটাকে আমি লিখে রাখলাম প্রেজেন্ট। তাহলে দেখো, তাহলে ইনিশিয়াল রেভিনিউ কত? 48। প্রেজেন্ট রেভিনিউ কত? 35। তাহলে কত কমেছে? 13 কমেছে। কতর মধ্যে? 48 মধ্যে। তাহলে কি লিখবো? 13/48 ইন্টু 100। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে তোমার রেভিনিউ কালেকশনটা তোমার এটা কমছে তো। তাহলে কত কমছে? 13 কমছে। কতর মধ্যে কমছে? 48 মধ্যে। কতর মধ্যে কমছে? 48 মধ্যে। তাহলে 48 মধ্যে তোমার কত কমলো? 13 কমলো। তাহলে কত পার্সেন্ট কমলো? না 13/48 ইন্টু 100। তাহলে বলো তো আমাকে কোনটা সহজ? এইটা বেশি সহজ না এইটা বেশি সহজ? কোনো ফর্মুলা মুখস্থ রাখতে হচ্ছে? কিচ্ছু নয়, শুধু বেসিক প্রাইস ইন্টু সেল ইজ ইকুয়ালস টু রেভিনিউ। ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকার নেই। নেক্সট দেখো, if the length of a rectangle is increased by 37.1-2% and breadth is decreased by 20%, find the percentage in its area. তো দেখো, আবার সে একই গল্প। আমরা কি জানি? লেন্থ ইন্টু ব্রেথ ইজ ইকুয়ালস টু এরিয়া। আবার যদি আমি লিখি ইনিশিয়াল ইজ টু প্রেজেন্ট। তাহলে দেখো, লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 37.1-2। তাহলে 37.1-2 মানে আমরা ফ্র্যাকশন পার্ট কত দেখলাম? 3/8 দেখলাম না? 75/2 নিচে 100, 3×25 75, 4×25 100, 3/8। তাহলে এটা কি বলেছে? ইনক্রিজড। তাহলে 8 মধ্যে 3 বাড়ছে। তাহলে ইনিশিয়াল লেন্থ যদি 8 হয়, কালি চেঞ্জ করে লিখছি, তাহলে ইনিশিয়াল লেন্থ যদি 8 হয়, তাহলে প্রেজেন্ট লেন্থ কত? 3 বেড়ে কত হলো? 11। আচ্ছা, ব্রেথটা তোমার কি হচ্ছে? 20% কমে যাচ্ছে, ডিক্রিজড। তাহলে 20% এর ফ্র্যাকশন পার্ট 1/5, 20/100 মানে 1/5। তার মানে ইনিশিয়াল ব্রেথ যদি 5 হয়, 1 কমে কত হয়েছে? 4। ইনিশিয়াল ব্রেথ যদি 5 হয়, 1 কমে কত হয়েছে? 4। তাহলে 40 আর 44। তাহলে এরিয়া ইনক্রিজড বাই তাহলে এরিয়া ইনক্রিজড বাই কি লিখবো? না দেখো, ইনিশিয়াল এরিয়া কত ছিল? 40। প্রেজেন্ট এরিয়া কত? 4। তাহলে বেড়েছে কত? 4 বেড়েছে। কতর মধ্যে? নিচে সবসময় আমরা ইনিশিয়াল বা অরিজিনালটা লিখছি, তাহলে ইনিশিয়াল বা অরিজিনাল কত লিখবো? 40। পার্সেন্টেজ বার করতে বলেছে, ইন্টু 100। 4×10 40, 10×10 100 মানে 10%। আর এটাকেই যদি আমাকে ফর্মুলায় বসাতে হতো 75/2 -20 -75/2 ইন্টু 20/100, এত সব কিছু করতে হতো।
অথচ দেখো রেশিওতে কনভার্ট করে নেবার জন্যে, পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে কনভার্ট করে নেবার জন্যে আমার কত তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি আমরা আজকে পার্সেন্টেজের যে কনসেপ্ট শিখলাম, যে পার্সেন্টেজকে সবসময় ফ্র্যাকশনে কনভার্ট করে করব, আশা করি তোমাদের সবারই ক্লিয়ার হয়েছে। এবার আমরা যে প্রসেসটা শিখলাম, যেটা তোমাদের দেখালাম, এবার এই প্রসেসটা নিয়ে, এই অ্যাপ্রোচগুলো নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে কত সহজে এবং কত তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আমরা আবার 1-2 দিনের মধ্যে আমি আবার পার্সেন্টেজের বাকি বেসিক প্রবলেম নিয়ে আসব এবং পার্সেন্টেজ আমরা শেষ করব। নেক্সট টপিক আমরা নিয়ে আসব প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করলাম। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। এবং আমি তোমাদের কথা দিচ্ছি, আমার এই ইউটিউব চ্যানেল গণিতাক্ষে তোমাদের সব কিছু আমি সিলেবাস কভার করব। বেসিক, এখন যেটা তোমাদের বললাম যে এখন আমরা প্রত্যেকটা টপিকের বেসিকের মধ্যে দিয়ে যাব, তারপর আমরা প্রত্যেকটা টপিকের কিছু অ্যাডভান্স ম্যাথ নিয়ে আসব, তারপর আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ধরে ধরে আলোচনা করব, সেগুলো আমরা করব। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করি।